বন্ধুরা, সম্প্রতি ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার উপর চালানো হয়েছে এক অভূতপূর্ব এবং বিশাল আক্রমণ, যার নাম রাখা হয়েছে অপারেশন স্পাইডারস ওয়েব। এই অভিযান শুধু সাদামাটা কোনো হামলা নয়, বরং এটি রাশিয়ার গভীরতম অভ্যন্তরে অবস্থিত 4টি স্ট্র্যাটেজিক গুরুত্বপূর্ণ এয়ারবেসকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে। টার্গেট করা হয়েছে বিলাওয়া এয়ারবেস, ওয়েলিয়া এয়ারবেস, দায়াগিলেভো এয়ারবেস এবং ইভানোভো এয়ারবেসে। এর মধ্যে বিলাওয়া ও ওলেনিয়া এয়ারবেস ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে, যা এই মিশনের প্রযুক্তিগত ও কৌশলগত জটিলতার একটা বড় প্রমাণ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ইউক্রেন রাশিয়ার উপর এমন বিধ্বংসী হামলা চালালো, এর ফলে রাশিয়াকে কোন কোন ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, এরপর রাশিয়া কিভাবে এর প্রতিক্রিয়া জানাবে। সবথেকে বড় কথা, ইউক্রেনের এত বড় হামলার পেছনে কারা কারা মদদ দিয়েছে। তাহলে কি আমেরিকা বা ন্যাটো কোনোভাবে এই ঘটনার সাথে জড়িত? আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত বিষয়টা বোঝার চেষ্টা করব। কি কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই হামলায়, কিভাবে হয়েছে, সমস্তটা বলবো। সেই সমস্ত অস্ত্র সম্বন্ধে জানব, তাদের পরিসর, গতি এবং ধ্বংসাত্মক শক্তি, যা সামরিক ইতিহাসের নিয়মই বদলে দিতে পারে। সবটা জানতে পারবেন আজকের ভিডিও থেকে, তাই সাথে থাকুন। তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এটি আপনার জন্য মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, রাশিয়ায় যে 4টি এয়ারবেসে হামলা করা হয়েছে, এই 4টি এয়ারবেস রাশিয়ার সামরিক সক্ষমতার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত। বিশেষ করে বিলায়া ও ওলেনিয়াতে রাখা থাকে লং রেঞ্জ বোম্বার্স, যেমন TU-95 এবং TU-22M3, যাদের ম্যাক্সিমাম ফাইটিং রেঞ্জ 15,000 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে এবং প্রায় 15,000 কেজি পর্যন্ত পেলোড বহন করতে সক্ষম। TU-95 বিশ্বের দ্রুততম টার্বোপ্রপ বোম্বার হিসেবে পরিচিত, যদিও এটি 1956 সাল থেকে ব্যবহৃত হচ্ছে এবং 1993 সাল থেকে উৎপাদন বন্ধ। মডার্নাইজেশনের মাধ্যমে এদের কার্যক্ষমতা এখনও উচ্চ পর্যায়ে বজায় রয়েছে। অন্যদিকে দায়াগিলেভো এবং ইভানোভো এয়ারবেসে রাখা থাকে এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, যাকে সংক্ষেপে অ্যাওয়াক্স বিমান বলা হয়, লং রেঞ্জ রিফুয়েলার্স এবং কার্গো এয়ারক্রাফট। এই যুদ্ধ বিমানগুলো রাশিয়ার যুদ্ধক্ষেত্রে নজরদারি, যোগাযোগ এবং কৌশলগত সমর্থনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাওয়াক্সের গুরুত্ব আগে ভারত পাকিস্তান সংঘর্ষে আমরা দেখেছি, যেখানে পাকিস্তান তাদের 2টি অ্যাওয়াক্স হারিয়ে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছিল। ঠিক একইভাবে ইউক্রেনের দাবি তারা রাশিয়ায় একাধিক A-50 অ্যাওয়াক্স ধ্বংস করেছে, যা রাশিয়ার জন্য এক বড় ধরনের সামরিক হুমকি। পাশাপাশি TU-95 এবং TU-22M3 এই বোম্বার ধ্বংসের মাধ্যমে ইউক্রেন রাশিয়ার স্ট্র্যাটেজিক বোম্বার সক্ষমতাকে সরাসরি আঘাত করেছে। এই ক্ষতি রাশিয়ার জন্য কতটা বড় ধাক্কা হতে পারে? TU-95 এবং TU-22M3 এর মতো প্ল্যাটফর্মগুলো এখন আর তৈরি হয় না, তাই এই ধরনের ক্ষতি পূরণ করা কঠিন। বিশেষ করে এই বোম্বারগুলোকে ইউক্রেন সীমান্ত থেকে দূরে রাখা হয়েছিল, যাতে তাদের স্ট্র্যাটেজিক মূল্য রক্ষা করা যায়। সত্যি কথা বলতে কি, এই অপারেশন শুধু সামরিক আঘাত নয়, এটি ইউক্রেনের দক্ষ গোয়েন্দা, দুর্দান্ত স্ট্র্যাটেজি এবং আধুনিক প্রযুক্তির পরিচয় বহন করে। ইউক্রেনের এই হামলার লক্ষ্য বিশ্লেষণ করলে বোঝা যায়, তারা মূলত রাশিয়ার স্ট্র্যাটেজিক প্ল্যাটফর্মগুলোকে টার্গেট করেছে, যা সামগ্রিক সামরিক শক্তির জন্য বড় ধরনের আঘাত। এই ঘটনার পর আগামী সময়ে রাশিয়া কিভাবে প্রতিরক্ষা গড়ে তুলবে, তাদের এয়ারফোর্সের পুনর্বিন্যাস ও আধুনিকীকরণ কেমন হবে, তা ভবিষ্যতের যুদ্ধ কৌশল এবং বিশ্ব রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ সূচক হবে। আরও যেসব প্ল্যাটফর্ম ইউক্রেন ধ্বংস করার দাবি করেছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো TU-22M3 বোম্বার। এটি একটি সুপারসনিক স্ট্র্যাটেজিক বোম্বার, যার ম্যাক্সিমাম কমব্যাক রেঞ্জ প্রায় 2500 কিলোমিটার এবং নর্মাল রেঞ্জ প্রায় 6800 কিলোমিটার। এই বিমানটি প্রায় 24,000 কেজি পেলোড বহন করতে সক্ষম, যার মধ্যে মাল্টিপল রাশিয়ান ক্রুজ মিসাইল, পাশাপাশি KH-47M2 কিনজাল এই নামে পরিচিত উচ্চ গতির হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইলও একবারে 4টি পর্যন্ত বহন করতে পারে। KH-47 কিনজাল মিসাইলের ম্যাক্সিমাম রেঞ্জ প্রায় 500 কিলোমিটার
যা একে অত্যন্ত ঘাতক এবং গতিশীল অস্ত্র হিসেবে প্রমাণিত করেছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যাপক ব্যবহারের ফলে এই Tu-22M3 এই বোম্বার রাশিয়ার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক অস্ত্র। এবং একটি আকর্ষণীয় তথ্য হলো এটি ভারতকে অফারও করা হয়েছিল, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। Tu-22M3 এর পাশাপাশি Tu-95 বোম্বারও রাশিয়ার নিউক্লিয়ার অস্ত্র ডেলিভারির মূল প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। এই দুই প্ল্যাটফর্মের ভূমিকাই রাশিয়ার স্ট্র্যাটেজিক এয়ারফোর্সকে শক্তিশালী করেছে। তাদের অপারেশন স্পাইডার্স ওয়েব এই অভিযানে প্রায় 11টি 2017 মডেলের ড্রোন ব্যবহার করে রাশিয়ার 4টি গুরুত্বপূর্ণ মিলিটারি বেসে 40টিরও বেশি যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে। এই বেসগুলো রাশিয়ার জন্য অত্যন্ত স্ট্র্যাটেজিক অবস্থানে রয়েছে, যেখানে দীর্ঘ রেঞ্জের পাম্পার বিমান, কার্গো এবং এয়ার রিফুয়েলার বিমান পার্ক করা থাকে। যদিও ইউক্রেন ধ্বংসকৃত বিমানগুলোর সঠিক সংখ্যা এবং ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি, তবে এটি স্পষ্ট যে এই আক্রমণ রাশিয়ার এয়ারফোর্সের সক্ষমতা ও কৌশলগত অবকাঠামোর উপর বড় ধাক্কা দিয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই আক্রমণ রাশিয়ার স্ট্র্যাটেজিক ক্রুজ মিসাইল বহনের সক্ষমতার প্রায় 34% ক্ষতিগ্রস্ত করেছে এবং $1 বিলিয়ন সমপরিমাণ ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই অভিযান প্রায় 18 মাসের প্রস্তুতির ফলাফল, যা প্রযুক্তির চেয়েও স্ট্র্যাটেজির জয় বলে বিবেচিত হচ্ছে। যদিও এই অভিযানের কিছু সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে, তবুও ভিডিও ফুটেজ আর স্যাটেলাইট ছবিতে প্রমাণ মিলছে ইউক্রেন অত্যন্ত সূক্ষ্ম কৌশলে এই অপারেশন সম্পন্ন করেছে। পশ্চিমা সামরিক বিশ্লেষক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার এর রিপোর্ট অনুযায়ী এই হামলায় রাশিয়ার 34% স্ট্র্যাটেজিক ক্রুজ মিসাইল বহন ও মোতায়েন ক্ষমতা ধ্বংস হয়েছে। আর্থিক ক্ষতি হয়েছে প্রায় $1.2 বিলিয়ন শুধু অস্ত্রভাণ্ডার ও এয়ারবেস ইনস্টলেশনেই। ইউক্রেন এই অপারেশনের জন্য 11 মাস ধরে গোপনে প্রস্তুতি নেয়। অপারেশনে ব্যবহৃত হয় FPV ড্রোন, যেগুলো অত্যাধুনিক AI ভিশন সিস্টেমের মাধ্যমে টার্গেটের দুর্বল স্পট শনাক্ত করে। এগুলো রাশিয়ান কার্গো ট্রাকের বিশেষ কন্টেনারে লুকিয়ে রাখা হয়েছিল। মূল আঘাত ছিল জ্বালানি স্টোরেজ এবং র্যাডার স্টেশনের উপরে, যা পুরো এয়ারবেসকে অচল করে দেয়। এই অপারেশন সম্পূর্ণ পরিচালনা করে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস SBU। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা এটাকে রাশিয়াস পার্ল হারবার মোমেন্ট আখ্যা দিয়েছে, কারণ যুদ্ধ ইতিহাসে এত গভীরে ঢুকে এভাবে বড় ধরনের ক্ষতি করা অত্যন্ত বিরল। রাশিয়ার বড় ভুল ছিল তারা ভেবেছিল দূরবর্তী স্ট্র্যাটেজিক এয়ারবেসগুলো ড্রোন হামলা থেকে নিরাপদ, যদিও তাদের কাছে উন্নত এন্টি ড্রোন সিস্টেম রয়েছে, কিন্তু সেগুলো কার্যকরভাবে মোতায়েন করা হয়নি। বিশ্লেষকদের মতে এই ঘটনা গোটা বিশ্বকে নতুন এক নিউ নর্মালের মুখোমুখি দাঁড় করিয়েছে। 2024 সালের সামরিক পরিসংখ্যান বলছে গত 5 বছরে বিশ্বজুড়ে ড্রোন হামলার সংখ্যা বেড়েছে 400%। বিশেষ করে হাইব্রিড যুদ্ধ কৌশলে ড্রোনের ব্যবহার এখন যুদ্ধের নিয়মটাই বদলে দিচ্ছে। ইউক্রেনের এই অপারেশন সেই ধারারই এক নজির, যার প্রভাব আগামী দিনগুলিতে গোটা বিশ্বের সামরিক নীতিতে পড়বে। এখন প্রশ্ন, রাশিয়া এর প্রতিশোধ কিভাবে নেবে এবং বিশ্বের অন্যান্য শক্তিগুলো এই নতুন যুদ্ধ বাস্তবতা থেকে কি শিক্ষা নেবে? এটি ইউক্রেনের ইন্টেলিজেন্সের জয়, স্ট্র্যাটেজির জয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ টাইমিংয়ের জয়। টাইমিং এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এই ঘটনার ঠিক আগে ইস্তানবুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তার ঠিক আগে এই আক্রমণ করে ইউক্রেন কার্যত এক কড়া বার্তা পাঠিয়েছে এবং বোঝা যাচ্ছে এখন এই শান্তি আলোচনার ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে গেছে। এখন গোটা বিশ্ব অপেক্ষা করছে রাশিয়ার প্রতিশোধমূলক হামলার, কারণ এই স্কেলের একটি হামলার পর রাশিয়া যে বড়সড় জবাব দিতে চলেছে তা সামরিক বিশ্লেষকদের মতে একেবারেই প্রত্যাশিত। রাশিয়া ইতিমধ্যেই এই হামলাকে একটি সন্ত্রাসবাদী হামলা বলে অভিহিত করেছে এবং এই শব্দচয়ন থেকেই স্পষ্ট যে এবার ক্রেমলিন শান্ত থাকার পথে হাঁটবে না। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি এই তথ্য আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনেরই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে সব সময় আমরা নিয়ে আসি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।